মহারাষ্ট্রের বুকে গহীন জঙ্গলের মাঝে, যেখানে গাছেরা বাতাসের সাথে ফিসফিসিয়ে গল্প বলে, সেখানেই লুকিয়ে আছে এক রহস্যময় অজানা দুনিয়া। উমরেদ কারান্ডালা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, যে জায়গা একসময় ছিল মানুষের চোখে অচেনা, আস্থা ভরে উঠেছে বাঘের গর্জনে। এই জার্নিতে শুধু বন্যপ্রাণী খুঁজতে যাচ্ছি না, যাচ্ছি অরণ্যের গোপন কথা শোনার জন্য, তার প্রাণের স্পন্দন অনুভব করতে, আর প্রকৃতির অঙ্গ হয়ে যেতে। হ্যালো, আবার চললাম জঙ্গলের পথে। ওই যেমন গভীর আস্তিক মানুষদের যেমন মন্দির, যেমন তীর্থস্থানে তারা যান, সেখান থেকে তাদের ডাক আসে, তারা ফিল করে যে এখন যেতে হবে, সেরকম ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের ডাক আসে জঙ্গল থেকে। আর এবারের জঙ্গল, আগে লাস্ট ইয়ারে আমরা করেছিলাম কানহা, এবারে কিন্তু দুটো অন্য ফটো। কিছু এসেন্সিয়াল জিনিস আমি দেখাবো যেটা ওয়াইল্ড লাইফ সাফারির জন্য ভীষণ দরকারি। প্রত্যেকটা জঙ্গলে ঢোকার কিছু নিয়ম থাকে, কারণ আমরা জঙ্গলে এমন কিছু পরে ঢুকতে পারি না বা এমন কিছু পরে সাফারিতে যেতে পারি না যেগুলো জঙ্গলের যারা আসল প্রাণী, আমরা তো ট্যুরিস্ট, জঙ্গলের জন্য আমরা ট্যুরিস্ট, আমরা সাফারিতে যাচ্ছি, আমরা বাইরের, আমরা আউটসাইডার ফর দ্য জঙ্গল। তাই জঙ্গলে যারা থাকে তারা এই আমাদের এই নর্মাল পোশাক পরিচ্ছদ, আমাদের যে জামা কাপড়, যেমন এই ধরনের কালার, ব্রাইট কালার, লাউড কালার, প্রচণ্ড চড়া পারফিউম স্মেল বা খুব চড়া বডি স্প্রে, এগুলো কিন্তু ওদেরকে ভীষণ ইরিটেট করে। তাই জঙ্গলে যাওয়ার আগে কিছু চেকলিস্ট থাকা ভীষণ দরকার। এবং দরকার থেকেও আমি বলবো, যারা যারা জঙ্গল বেড়াতে যান, যদি তারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হোক বা নর্মাল ট্যুরিস্ট হোক, এই চেকলিস্টগুলো ফলো না করে প্লিজ জঙ্গলে ঢুকবেন না। কারণ আপনি যেখানে যাচ্ছেন তাদেরকে রেসপেক্ট করাটা আপনাদের ভীষণ দরকার। জঙ্গল সাফারির জন্য এরম ধরনের জঙ্গল প্রিন্টেড টি শার্ট ভীষণ ইম্পর্টেন্ট সাফারির জন্য। এগুলো কি হয়, ক্যামোফ্লেজ করতে খুব সুবিধে হয়। ক্যামোফ্লেজটা এত ভালো হয় যাতে মানে জঙ্গলি জীবজন্তু বা পাখি আপনাকে আলাদা করে কোনো ফরেন বডি ভাবে না, এরা ভাবে আপনি জঙ্গলেরই পার্ট। তারা ইরিটেট হয় না, তারা আপনি কাছে গেলে তারা উড়ে যাবে না, তারা বিরক্ত হবে না। তো এরম ধরনের ট্রাউজার, যেগুলো কার্গো ট্রাউজার, আর এরম ধরনের টি শার্ট কিন্তু ভীষণ দরকার এরম ধরনের জঙ্গল সাফারিতে। এবার পালা হচ্ছে আসল জিনিস প্যাক করার, দ্যাট মিনস আমার ক্যামেরা ব্যাগ। আমার ক্যামেরা, এটা Z6II/Z180/600, 180/600। এই হলো আমার পাওয়ার হাউস লেন্স। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এবারে ওয়াইল্ড লাইফে আমি ইউজ করব, সেটা হচ্ছে এই হোয়াইট কালারের ফিল্টারটা, উইচ ইজ এনডি ফিল্টার। তো এই এনডি ফিল্টারটা আমি এবারে শ্যুটে ইউজ করব, তার কারণ দিনের বেলায় শ্যুটের সময় যখন প্রচণ্ড হেজ থাকে, ভীষণ চড়া সূর্যের আলো, তো তখন ওই এক্স্যাক্ট অ্যানিমেল বা বার্ডসের কালার বের করা ভীষণ মুশকিল হয়। পোস্ট প্রসেসিংয়ে করা যায়, বা সেটা সময় সাপেক্ষ এবং সবসময় অ্যাকচুয়াল কালার আসেও না। তাই সেটা যাতে অসুবিধা না হয়, তাই এনডি ফিল্টার, এটা ট্রু কালার এনডি ফিল্টার, যেটা নিশি ব্র্যান্ডের। অ্যাজ বিকজ রেইনের ফোরকাস্ট আছে এবং অলরেডি আর্লি মনসুন এসে গেছে ইন্ডিয়াতে, তাই এই রেইন কভারটা আমি নিয়েছি। এটা নর্মাল রেইন কভার যেগুলো অনলাইনে অ্যাভেলেবেল হয়, সেগুলো প্রায় 2000, 1400, 1200 মতো প্রাইস। বাট আমি নিয়েছি কলকাতার ওয়ান অফ দ্য পপুলার ক্যামেরা শপ, যেটা হচ্ছে র্যাশনাল ফটোগ্রাফি। আই থিঙ্ক যারা যারা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত সবাই র্যাশনাল ফটোগ্রাফির নাম জানে। তো এটা হচ্ছে র্যাশনাল ফটোগ্রাফি নিজস্ব তৈরি করা
রেইন কভার, এর প্রাইসটা অনেকটাই কম, দিস ইজ 700। তো এই হলো রেইন কভার আমার টেলি লেন্সের। এটা 180, 600 বা 200, 500 সমস্ত লেন্সে কিন্তু কাজে লাগবে। এর সাথে ওয়াইল্ড লাইফ শ্যুটের জন্য আমি নিয়েছি একটা বিন ব্যাগ, সেটাও র্যাশনাল ফটোগ্রাফি থেকে কেনা, সেটা ওয়াইল্ড ওয়ার্ড ব্র্যান্ডের। তো বিন ব্যাগটা আমি ইউজ করছি আমার জিপে যখন সাফারিতে শ্যুট করি আমরা, তো ফর দ্য ব্যালেন্স বিন ব্যাগটা ভীষণ জরুরি। এছাড়া আমার ছোট্ট এই একটা ট্রাইপড থাকছে ফর টাইম ল্যাপস বা যে কোনো ধরনের ল্যান্ডস্কেপের জন্য, বা যদি সেরকম স্কাই পাওয়া যায়, নাইট ট্রেল পসিবিলিটি কম, তাও একটা ছোটো এরকম ধরনের একটা ছোটো হ্যান্ডি ট্রাইপড থাকা খুব জরুরি। এবার নেক্সট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে মেমোরি কার্ড। ওয়াইল্ড লাইফ শ্যুটে অনেক ক্লিক পড়ে, মাল্টিপল শাটার ইউজ হবেই হবে, তো প্লাস রতে শ্যুট করাটা ভীষণ জরুরি যদি কেউ প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হয়, বা কেউ যদি ইন ফিউচারে তাদের ছবি কোনো কম্পিটিশনে বা কোনো ইন্টারন্যাশনাল স্যালনে দিতে চায়, তো সেখানে কিন্তু র ইমেজটা ভীষণভাবে জরুরি। ইভেন ফটো এডিটিংয়ের জন্য র ইমেজ জরুরি। তাই র আর জেপেগ আর তার সাথে সাথে ওয়াইল্ড লাইফের ভিডিওর জন্য একটু পাওয়ারফুল পাওয়ার হাউস কার্ডের ভীষণ দরকার। তাই এই সিএফ কার্ড 128 GB প্রো গ্রেডের আমি ইউজ করছি। কি প্যাকিং দেখে এক্সাইটেড? এ তো শুধু ট্রেলার বস, গোটা জঙ্গলের ট্রিপটা পড়ে আছে। তাই চট করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, কারণ এই এত বড় ভিডিও 2-3টে পার্টে আসতে চলেছে, মিস হয়ে যাবে কিন্তু। আর সাবস্ক্রাইব না করলে বাঘের সাথে সেলফিটা পাবে না। খুব শীঘ্রই দেখা হচ্ছে কালকের ট্রিপে। এবার একটা লম্বা ঘুম দিই, একটা ভালো ঘুম খুব দরকার। গুড নাইট। নাগপুর। তো আমরা এখন নাগপুরে ল্যান্ড করে গেছি, আর নাগপুরকে বলা হয় টাইগার ক্যাপিটাল, তাই এয়ারপোর্টেই একটা টাইগার। এর থেকে আমরা এবার গাড়ি আমাদের বুক করা ছিল, এখান থেকে 1-1.5 ঘন্টা মতো লাগবে উমরেদ গাথানগাঁও গেট, সেটা আমাদের স্টপ। এখন রাতে ওখানে স্টে করে কাল সকালে সাফারি। এটা হচ্ছে উমরেদে করনলা ফরেস্টের উমরেদের গাথানগাঁও গেটের কাছে। তো কাল সকালে আমরা গাথানগাঁও গেটে সাফারি করব। নাও ইস 12 AM, অনেক রাত হয়ে গেছে। তো কাল সকালে দেখা হবে সাফারির আগে। এখন খাওয়া দাওয়া জানি না কি এখানে অ্যারেঞ্জমেন্ট, আমাদের পেট যদিও বেশ ভর্তি, কিছু খাওয়া দাওয়া করে লম্বা ঘুম, কাল সকাল 4টে সাফারি। দেখা হবে কাল সকালে। গুড মর্নিং। 5টা বাজে। এবার আমরা যাচ্ছি আমাদের ফার্স্ট সাফারি উমরেদের কোন গেট দিয়ে? গাথানগাঁও। আর আমার সাথে সেই রুবিদি আর ইন্দ্রনীলদা। এই দুজন লোক থাকলে এমনি সাফারি ভালো হয়ে যায়। রুবিদি একটু বলে দাও তো গাথানগাঁও গেট এটা কোন গেট? গাথানগাঁও গেট 3টে গেট আছে এদিকে। 3টে গেটের মধ্যে আমরা এখন সকালে যাচ্ছি গাথানগাঁও গেট, তারপরে বিকেলে আমরা যাব করন্দলা গেট। উমরেদের জঙ্গল, 3টেই গেট আছে এখানে, 3টেতেই ভালো সাইটিং চলছে, দেখা যাক কি হয়। স্যার আপনি কিছু বলুন। আর কি বলবো, মাঝরাতে ঘুম থেকে উঠে 12টায় শুয়ে 4টে উঠে এখন যাচ্ছি। ঘুমোতে ঘুমোতে সাফারি করবো, যা পাবো তাই তুলবো। কারোর চোখে ঘুম নেই, চোখে শুধু বাঘ। চলুন দেখা যাক কি পাওয়া যায়। উমরেদ করন্ডালা একসময় সাধারণ জঙ্গল হিসেবেই পরিচিত ছিল, কিন্তু 2013 সালে এখানেই দেখা যায় বিখ্যাত বাঘ জয়। জয়ের কারণে এই জঙ্গল রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে বাঘপ্রেমী আর ফটোগ্রাফারদের কাছে। 2013 সালে নাগপুরের পেঞ্চ থেকে উমরেদ জঙ্গলে চলে আসে সে,
তার শক্তি আর সাহসিকতা এই বনাঞ্চল নতুন পরিচয় পায়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জয় হঠাৎই উধাও হয়ে যায়, আর আজও তার অন্তর্ধান রহস্য হয়ে আছে। सॉरी 189 स्क्वायर किलोमीटर में जंगल है। उमरेड करंडला वाइल्ड लाइफ सेंचुरी में 3 गेट है। फर्स्ट नंबर का है उमरेड करंडला, सेकंड है गोटन गांव, थर्ड है खापरी पवनी। तीनों जोन अलग अलग है, बट करंडला और गोटन गांव दोनों कनेक्टेड है। ओके, करंडला का एरिया अलग है, गोटन गांव का अलग है और खापरी पवनी का अलग है। मेन गेट में एक्स मार्क नाम की फीमेल है, उसको 3 कप से, कॉलर वाली फीमेल है उसको 2 कप से, और जे मार्क मेल की टेरिटरी है। विथ फेरी भी है, यहाँ की जो रानी थी फेरी वो भी करंडला साइड है, बट आउटर में ज़्यादा रही थी। अपने गोटन गांव में F2 नाम की फीमेल है, उसको 5 कप से, और N4 नाम का मेल टाइगर है, उसकी टेरिटरी है। ओके, और खापरी पवनी में N4 की टेरिटरी है और शैडो करके फीमेल है, उसको 3 कप, यानी आल जोन में कप है। बट साइडिंग के बारे में बोलो तो गोटन गांव सबसे ज्यादा बेटर है अभी फिलहाल। ফলো করতে করতে একটু সামনে এসে গেছি, আর সেখানে পাগমাক পাওয়া গেছে। এখন চেষ্টা করছি কোথায় দেখা যায়। জাস্ট একটা পাগমাক এখানে দেখলাম। যেহেতু আগের দিন রাতে এখানে বৃষ্টি হয়েছে, তাই অনেক পাগমাকই ধুয়ে গেছে, কিছু এখনো আছে। ইটস লাইক একটু আগেই এখান দিয়ে ক্রস করেছে। কলিং হচ্ছে এই দিক থেকে আমার রাইটে, তো আশা করি শোনা যাচ্ছে। তো হাই চান্স আমরা হয়তো সাইটিং পেয়ে যাব।
যেমন ভূষণ হোমস্টেতে ব্যাক, এরপরে আমরা তাপান্না হোমস্টেতে যাব, তার কারণ লাস্ট নাইটে আমরা ওখানে বুকিং পাইনি, তো ওনারা এখানে অ্যারেঞ্জ করে দিয়েছিল। আমি দুটো ডিটেলস দিয়ে দেবো আমার ব্লগে। এখন ব্রেকফাস্ট টাইম, উপমা, টেস্টি উপমা, আর এখানে এই হলো উপমা, এই হলো বয়েল আন্ডা, আর এই হলো ব্রেড অমলেট। লাঞ্চের পর আমাদের নেক্সট সাফারিতে আমরা বেরিয়ে এসেছি। রবির একটু বলে দাও এবার আমরা কোন গেটে আছি? করন্ডলা গেট, করন্ডলা গেট, যেটা আমাদের হোমস্টে থেকে প্রায় 40 কিলোমিটার। 40 কিলোমিটার। সো আমাদের হোমস্টে থেকে 40 কিলোমিটার দূরে। এবারে আমাদের ইভিনিং সাফারি বা আফটারনুন সাফারি করা যাচ্ছে। আজকে আমাদের লাক এই সাফারিতে 0। এন্ড হলো না, আমি ও আর কি, আর কিছু হবে না। পড়ার পরে তুক গেটের কাজ করে দেখা খুশি দিয়ে লাফালে আমরা তো সব ল্যান্ডস্কেপ লাগিয়ে দিয়েছি, ও এটা বলে দিল, তারপরে দেখা সত্যি আসছে, যে রাস্তা দিয়েছে সেই রাস্তা দিয়ে হঠাৎ ইচ্ছে হচ্ছে কিছু পাওয়া যাচ্ছে না, সবাই ঘুমোচ্ছে গাড়িতে। উমরেদের দ্বিতীয় আর তৃতীয় সাফারিতে আমাদের সাইটিং হলো না। তার কারণ আগের রাতে বেশ বৃষ্টি হয়েছিল, কিন্তু চতুর্থ সাফারি আমাদের মন ভরিয়ে দিল। সামনে এখানে 5টা কাবই আছে F2, সবকটা 5টা কাপকে এখানে আমরা কভার করতে পারছি। সবাই ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, যেহেতু এত হিট হয়েছে তো ডেফিনেটলি এরা যাবে ওয়াটার বডির কাছে, তো সে এক্সপেক্টই করছি। 5টা, 2টো মেল 3টা ফিমেল এইখানেই আছে, আর মা যদিও এখন এখানে নেই, F2 এখন এখানে নেই। দ্য ফিমেল টাইগ্রেস ডেফিনেটলি এখানে আসবে, তো আমরা ওয়েট করছি। এই মুহূর্তে উমরেদ এশিয়ার একমাত্র জঙ্গল যেখানে F2 টাইগ্রেসের 5টা কাব আর তার মা মানে 6 জনকে একসাথে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর চোখে পড়ল এক ভয় ধরানো দৃশ্য। এক ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে টাইগার কাবের মুখে মানুষের ব্যবহার করা সিমেন্ট ভর্তি ব্যাগ। এই সিমেন্টের ব্যাগের দৃশ্য আমাদের মনে একটা ক্ষত তৈরি করল।
এর থেকে বোঝা যায় আমাদের মানুষদের আর জঙ্গলের অথরিটিকে আরও অনেক অনেক বেশি সচেতন হতে হবে, যাতে এই বন্য প্রাণ আরও অনেক ভালোভাবে সংরক্ষণ হয়। জঙ্গলের গল্প শুধু বাঘ বা চিতার নয়, এই গল্প আমাদের প্রকৃতির, আমাদের ভবিষ্যতের। তাই সবাই মিলে এই অরণ্য আর বন্য প্রাণীদের সুরক্ষিত রাখার জন্য যা যা করা দরকার আমাদেরকে করতেই হবে, যাতে এই গল্পগুলো হারিয়ে না যায়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকে প্রকৃতির কোলে। লাস্ট সাফারি ছিল চরম ভালো, যেটা আপনারা অলরেডি দেখলেন। সো অসম উমরে হ্যাঁ, আরো ভালো ছবি আসতে চলেছে এখান থেকে সুপার হিট। একদম সুপারহিট। এখান থেকে আমরা যাচ্ছি পেঞ্চে। আজকে রাতেই আমরা বেরোবো, বাকি আবার নেক্সট পার্টে দেখা হবে পেঞ্চ। আর মোস্ট ইম্পর্টেন্ট, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব, নাহলে কিন্তু পরের ট্রিপ মিস হয়ে যাবে, আমায় দোষ দেওয়া যাবে না।